মিটিস কার্টুন হাউস। কে কে ওখানে ওখানে কে? বাঁচাও, বাঁচাও! কি ব্যাপার বলুন তো ভাই, সমস্ত ক্যান্ডিডেট চলে গেল কেন? আমরা মাত্র তিনজন তো পড়ে আছি। সেটাই তো বুঝতে পারছি না, সবাই কেন চলে গেল। ওই তো একজন আসছে, ওকে জিজ্ঞেস করি। আচ্ছা দাদা, ভেতরে কি হলো? আর বলবেন না, এ চাকরি নয়, মরণ ফাঁদ। চাকরি নামে মানুষকে মরতে পাঠাচ্ছে। মানে কি বলছেন, কিছু তো বুঝতে পারলাম না। মানে চাকরিটা হলে যেতে হবে এখান থেকে অনেক দূরে একটা গ্রামে। সেখানে যারাই যায় তারা নাকি বেঁচে ফিরতে পারে না। কোম্পানির কেউই তাই যেতে রাজি নয়। তাই এই ইন্টারভিউ অ্যারেঞ্জ করেছে, যাকে নেবে তাকে ওখানেই ফার্স্ট যেতে হবে। আমি তো না করে দিয়ে বেরিয়ে এসেছি। ভাই, জীবনটাই যদি না থাকে, চাকরি করে করবোটা কি? তাই তো ঠিকই তো। চলুন দাদা, আমরাও চলে যাই। এরকম চাকরি করার কোনো দরকার নেই, সেখানে গিয়ে আমরা প্রাণে মারা যাব। এ কি, সবাই তো চলে গেল, কিন্তু যা বলে গেল সেটা কি সত্যি? তাহলে আমি এখন কি করি? সবাই চলে গেছে, হয়তো আমি একা থাকলে চাকরিটা পেয়ে যাব, কিন্তু যদি সেখানে গিয়ে মারা যায়, আর অত ভেবেই বা কি হবে? এখনো তো মরেই আছি। চাকরিটা পেলে তাও তো আমাদের সংসারটা একটু ভালোভাবে চলবে। দরকার নেই, আমি যাব না। আমাকে চাকরিটা পেতেই হবে, যেখানেই পাঠাক আমি যাব সেখানে। আসতে পারি স্যার? আসুন আসুন, বসুন। কি ব্যাপার, সবাই তো চলে গেছে, আপনি এখনো যাননি? না স্যার, ইন্টারভিউ দিতে এসছি, ইন্টারভিউ দিয়েই বাড়ি যাব। আপনার সিভি আমি দেখেছি, আপনি চাকরিটা পেতে পারেন। তবে আপনার পোস্টিং হবে রতনপুর গ্রামে। ওখানকার জঙ্গলে আমাদের কোম্পানির একটা প্রজেক্ট চলছে, সেই প্রজেক্টের দেখাশোনা করাই হবে আপনার কাজ। আমি যেতে রাজি আছি স্যার, আমার কোনো অসুবিধা নেই। দাঁড়ান দাঁড়ান, পুরো কথাটা শুনুন। ওখানে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোম্পানির যতজন গেছে, কেউ বেঁচে ফিরতে পারেনি। কোনো এক অজানা রহস্যে সবাই মারা যাচ্ছে। কোম্পানির কেউ আর যেতে চায় না। আপনি কি যেতে ইচ্ছুক? স্যার, আমার চাকরিটার খুব দরকার, আমি যেতে রাজি আছি, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে কাল সকালে আপনি এই অফিসে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে কালকেই রওনা দেবেন। আমি দীপান্বিতা। ছোটবেলাতেই আমার বাবা মারা যায়, তারপর মা অনেক কষ্ট করে আমাদের 3 বোনকে বড় করছে। আমি সবার বড়। মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েছে, তাই এখন সব দায়িত্ব আমার। আমাকে যে করেই হোক একটা চাকরি পেতেই হতো, না হলে আমাদের 4 জনের দিন চলবে কি করে? তাই কালকে গিয়েছিলাম একটা ইন্টারভিউ দিতে। চাকরিটা হয়ে গেছে, কিন্তু সবাই বলছে যেখানে পোস্টিং হলো সেখানে নাকি কেউ গিয়ে বেঁচে ফিরতে পারে না। কি জানি কি হবে, অত ভেবে আর কি করব? চাকরির দরকার ছিল, চাকরি হয়ে গেছে, এখন দেখা যাক
যা হবে তা হবে। আজকে অফিসে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ট্রেনে উঠতে উঠতে বেলা হয়ে গেল। পৌঁছতে পৌঁছতে বোধহয় সন্ধে হয়ে যাবে। যা ভেবেছিলাম তাই হলো। পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে গেল। প্ল্যাটফর্মটা পুরো ফাঁকা, ধুধু করছে। চারপাশে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই। সত্যি কথা বলতে কি, প্ল্যাটফর্মে কাউকে দেখতে না পেয়ে আর চারদিক ফাঁকা দেখে মনের মধ্যে একটু ভয় করতে শুরু করলো। এরকম ঘুটঘুটে অন্ধকার চারদিক, কোথায় যাব, কি করব? দেখি প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যদি কিছু পাই। আমি এইসব কথা ভাবছি, হঠাৎ তুমি কে? পিছন ঘুরে তাকিয়ে দেখলাম একজন ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন। কখন এলেন বুঝতেই পারলাম না। আমি তো এই মাত্র চারদিক দেখলাম, প্ল্যাটফর্মে তো কেউ ছিল না। কি জানি, হয়তো ছিল, আমি বুঝতে পারিনি। যিনি এসে দাঁড়িয়েছেন তিনি কেমন যেন অস্বাভাবিক রকম লম্বা, মুখ পর্যন্ত চাদরে ঢেকে রেখেছেন, হাতে একটা লাঠি। আমি দীপান্বিতা। এখানে নতুন মনে হচ্ছে, আগে তো দেখিনি কখনো। হ্যাঁ, আমি তো এইমাত্রই এলাম এখানে। আসলে চাকরি সূত্রেই এসেছি এখানে। তোমার কি প্রাণের ভয় নেই? জানো না এখানে যারাই কাজ নিয়ে আসে বেঁচে ফিরতে পারে না? হ্যাঁ, শুনেছি, কিন্তু ওসব ভেবে আর আমি কি করব বলুন। আমি তো মরেই বেঁচে আছি। আমার কাছে মরাও যা আর বাঁচাও তাই। এই চাকরিটা আমার খুব দরকার। এই চাকরিটা না থাকলে আমি খুব বিপদে পড়ে যাব। তাই আর ওসব কথা ভাবিনি। কি হয়েছে? তোমার মনে হচ্ছে খুব সমস্যা। সমস্যা তো বটেই। ছোটবেলাতেই বাবা মারা গেল। তারপর মা অনেক কষ্টে আমাদের 3 বোনকে বড় করেছে। 2 বোন এখনো পড়াশোনা করছে। এরই মধ্যে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। এখন 2 বোনের পড়াশোনা, মায়ের চিকিৎসার খরচ, এত খরচ চালাবো কি করে? সব দায়িত্ব তো আমার উপরই। আমাকে একটা চাকরি তো পেতেই হতো, না হলে যে খুব বিপদে পড়ে যেতাম। কিন্তু এত রাতে তুমি তো কিছু পাবে না। চলো, তোমাকে তোমার ঘর আমি দেখিয়ে দিচ্ছি। আমার পিছু পিছু এসো। আমি ওই ভদ্রলোককে অনুসরণ করে এগোতে লাগলাম। সত্যি, পথে একটা মানুষও নেই। মানুষ তো দূরের কথা, একটা কুকুরকেও দেখতে পাচ্ছি না। অনেকক্ষণ ধরেই চুপচাপ হাঁটছিলাম। ভাবলাম যে ভদ্রলোক আমার সাথে যাচ্ছেন, ওনার সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনি কি এই গ্রামেই থাকেন? ওই ভদ্রলোক আমার কথার কোনো উত্তরই দিলেন না। বেশ খানিকক্ষণ চলার পর আমি আবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা, আপনি জানলেন কি করে যে আমার থাকার ব্যবস্থা কোথায় হয়েছে? এবারও একইভাবে তিনি আমার কোনো কথারই কোনো উত্তর দিলেন না। এরপর আমি আর কোনো কথা বলিনি, চুপচাপ হেঁটে চললাম। ওই যে দূরে দেখা যাচ্ছে যে বাড়িটা, ওখানেই আপনার থাকার ব্যবস্থা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ আপনি আমার যা উপকার। এ কি, কোথায় গেলেন?
এই তো ছিলেন এখানে, কোথাও তো দেখতে পাচ্ছি না। এটুকু সময় কোথায় চলে গেলেন? এই যে দিদিমণি, আপনি কি শহর থেকে এসেছেন? হঠাৎ করে একটা পুরুষ কণ্ঠ কানে ভেসে এলো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম একজন মাঝবয়সী লোক বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমি শহর থেকে এসেছি। দিদিমণি, আপনি যে বড় দেরি করে ফেললেন, আমি তো আর থাকতে পারবো না। আপনাকে এই গেটটা খুলে দেবো বলেই দাঁড়িয়ে আছি। আমি বরং আজকে আসি, আপনি আজ রাতের খাবারটা ব্যবস্থা করে নেবেন। আমি কাল সকালে এসে আপনার সাথে দেখা করব। এই রে, আমি তো এইমাত্র এখানে এলাম, এখানকার কিছুই চিনি না। আমি কি করে খাবার ব্যবস্থা করব? আগে না দিদিমণি, আমি আর থাকতে পারবো না। এখানে কি রাতের বেলায় কেউ থাকে নাকি? আমার কি পরানের ভয় নেই? আপনি আজকে রাতে খাবারটা যাও করে ব্যবস্থা করে নিন। কাল সকালবেলা এসে আমি সব ব্যবস্থা করে দেবো। এই কথা শুনে আমি আরও খানিকটা ভয় পেয়ে গেলাম, কিন্তু বেশি কিছু না ভেবে ঘরের ভেতরে চলে গেলাম। ঘরের ভেতরে গিয়ে ভয়টা বেশ খানিকটা কেটে গেল। ঘরটা বেশ বড়, খুব সুন্দর করে সাজানো, আমার খুব ভালো লেগেছে। তবে একটা কথা বুঝলাম যে আজকে রাতে আর খাওয়া দাওয়া হবে না, তাই আর কিছু না ভেবে তাড়াতাড়ি শুতে চলে গেলাম। এই যে দিদিমণি, আপনি এগুলো ঠিক আছেন? কাল রাতের সেই পুরুষ কণ্ঠ কানে ভেসে এলো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম যিনি কাল রাতে দরজা খুলে দিয়ে গেছেন তিনি এসেছেন। হ্যাঁ, আমি তো একদম ঠিক আছি। আপনি ঠিক আছেন? যাক বাবা, আমি তো ভেবেছিলাম এসে কি নাকি দেখবো। যাই হোক, একটা টোটো এসে আপনাকে অফিসে নিয়ে যাবে, আবার অফিস থেকে বাড়িতে দিয়ে যাবে। আর আজ দুপুরবেলা আমি আপনার জন্য রান্না করব, রাতের রান্না করে দিয়ে যাব। বলুন আপনি দুপুরে কি খাবেন? সে যা বানাবেন আমি তাই খেয়ে নেব, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনার জন্য আজকে মুরগির ঝোল করছি। আচ্ছা, আপনার নাম কি? নামটাই তো জানা হয়নি। এই রে, আপনার তো আমি নাম বলতেই ভুলে গেছি। আপনার অফিস থেকে আমাকে আপনার দেখাশোনা করার জন্য রেখেছে। আমার নাম রমেন। আপনার সব বাড়ির সমস্ত কাজকর্ম আমি করে দেবো, রান্না বান্নাও করে দেবো। তবে হ্যাঁ, আমি কিন্তু বিকালের পরে থাকতে পারবো না। বিকালের মধ্যেই আমি বাড়ি চলে যাবো। জীবনে প্রথমবার অফিসে যাচ্ছি, আমি তো ভীষণ এক্সাইটেড। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে বাড়ির সামনে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই একটা টোটো এসে আমাকে নিয়ে গেল। অফিসে যাওয়ার পর আমি এতদিন ধরে যা কথা শুনেছি বা কাল রাতেও যা কথা শুনেছি সবই প্রায় ভুলে গেলাম। আমার বেশ ভালো লাগতে শুরু করলো, আমি এক মনে কাজ করতে লাগলাম। বিকালবেলাও একইভাবে টোটো আমাকে অফিস থেকে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। সেই দিন রাতে আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুতে গেলাম। রতনদা সকাল সকালই রান্না করে দিয়ে চলে যান, কারণ উনি বিকালের পর থেকে এখানে থাকতে খুবই ভয় পান। কিন্তু সবাই যে কেন ভয় পায় তা আমি বুঝে উঠতে পারলাম না। এতক্ষণ রইলাম, কই কিছু তো ঘটেনি। গতকাল রাতে এসেছি, এখনো পর্যন্ত অস্বাভাবিক তো কিছুই ঘটেনি। মনে মনে ভাবলাম, যা হয় ভালোর জন্যই হয়, সবাই ভয় পেয়েছিল বলেই না আমি এই চাকরিটা পেলাম।
এই সব ভাবতে ভাবতে আমি ঘুমোতে চলে গেলাম। এইভাবেই আরো 2টো দিন কেটে গেল। আমি এখানে এতদিন ধরে টিকে আছি দেখে কোম্পানি তো ভীষণ খুশি, আমাকে একেবারে পার্মানেন্ট করে দিয়েছে। এখানকার কাজ শুরু হওয়ার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন ছিল। কোম্পানিতে আমি মেল করার সাথে সাথেই মেলটা অ্যাপ্রুভও হয়ে গেল, কারণ কোম্পানি এই কাজটা শুরু করতে পারছিল না। কাজটা শুরু হতে অনেক ডিলে হচ্ছিল, তাই আর ডিলে করতে চায় না কোম্পানি। পরের দিনই টাকা এসে গেল অফিসে, কিন্তু এখানে একটা সমস্যা, এখানে টাকা আমাকে নিজের দায়িত্বে রাখতে হবে। তাই অফিসে রাখার রিস্ক না নিয়ে টাকাটা নিয়ে বাড়িতেই চলে এসেছি। এখানে আসার পর থেকে আমি রোজই রাত 10টার মধ্যে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। সত্যি কথা বলতে কি, এই চাকরিটা আমার যেন রাজার চাকরি বলে মনে হতে লাগলো। নিজেকে কোনো কাজই করতে হয় না, বাড়ির সমস্ত কাজ করে দিয়ে যান একজন। তারপর বাড়ি থেকে একদম অফিসে নিয়ে যাচ্ছে টোটো, আবার অফিস থেকে বাড়িতেও দিয়ে যাচ্ছে। মাসের শেষে একটা মোটা অঙ্কের স্যালারি পাবো, কোম্পানিও খুব প্লিজড। মনে মনে ভাবতে লাগলাম, সেদিন যদি ওদের কথা শুনে ইন্টারভিউ না দিয়ে ফিরে যেতাম, তাহলে বোধহয় এই রাজার চাকরিটা পেতাম না। শুয়ে শুয়ে এসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎ কি একটা আওয়াজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে তাকিয়ে দেখলাম ঘরে চোর এসেছে। আমার ভয় বুক কেঁপে উঠল। কোম্পানির টাকাটা তো আমি ওখানেই রেখেছি। টাকা চুরি হয়ে গেলে কোম্পানি তো আমাকে চাকরি থেকে বার করেই দেবে, উল্টে আমার জেলও হয়ে যেতে পারে। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি গেলাম চোর দুটোকে ধরার জন্য। ওদিকে চোর দুটো আমায় ঘুম থেকে উঠতে দেখে বুক সেলফের ওপরে রাখা একটা ফুলদানি আমার দিকে ছুঁড়ে মারতে গেল। কিন্তু এ কি, ফুলদানিটা ওই চোরটার হাত থেকে হঠাৎ করে শূন্যে ভেসে ওপরে উঠে গেল, তারপর আবার সঠিক জায়গায় নিজে নিজেই বসে গেল। এসব কি আজব ঘটনা ঘটছে। এরপর যা ঘটনা ঘটলো তা একেবারে অবিশ্বাস্য। হঠাৎ করে দেখলাম চোর দুটো শূন্যে ভেসে উঠল, যেন কোনো অজানা এক শক্তি তাদেরকে টেনে শূন্যে তুলে ধরেছে। তারপর ওই দুজনকে কে যেন দমাদম মারতে লাগলো। কিছুক্ষণ পরে দুজনেই শূন্য থেকে মাটিতে পড়ে গেল। এই সব ঘটনা দেখে আমি ভাবতে লাগলাম, আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি। এমন সময় হঠাৎ এই তো চোর দুটো। পিছন ঘুরে তাকিয়ে দেখলাম পুলিশ। পুলিশে কি খবর দিল? আমি তো দিইনি। পুলিশ এলো কি করে? অনেক দিন ধরে এই চোর দুটোকে খুঁজি। মিস্টার মুখার্জি, দুটোকেই নিয়ে গিয়ে গাড়িতে তুলুন। লকআপের ভেতরে ঢুকে তবে শান্তি পাবো। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি জানলেন কি করে এখানে চোর এসেছে? কেন, একজন লম্বা করে ভদ্রলোক গিয়ে তো আমাদের খবর দিলেন। হ্যাঁ, যদিও ওনার মুখটা চাদরে ঢাকা ছিল, আমরা দেখতে পাইনি ওনার মুখ। উনি তো বললেন আপনার এখানেই থাকেন উনি। পুলিশ অফিসারের কথা শুনে আমার মনের মধ্যে হঠাৎ করে সেই প্রথম দিন যে ভদ্রলোক এই বাড়িতে আমায় নিয়ে এসেছিলেন তার কথা মনে পড়ে গেল। কিন্তু তিনি জানবেন কি করে যে এই বাড়িতে চুরি হচ্ছে? তাহলে এটা কি কোনো ষড়যন্ত্র? আমি মনে মনে এইসব কথা ভাবছি, হঠাৎ পিছন দিক থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। আর কোনো ভয় নেই, আপনি এবার এখানে নিশ্চিন্তে থাকতে পারেন। আপনি আপনি কে?
আপনি জানলেন কি করে যে বাড়িতে চুরি হবে? আর সেদিন আমাকে এখানে আপনিই তো এনেছিলেন। আপনি জানলেন কি করে যে আমার থাকার ব্যবস্থা এখানে হয়েছে? কে আপনি? প্লিজ বলুন, এভাবে চুপ করে থাকবেন না। বলছি, সব প্রশ্নেরই উত্তর দেবো। তবে হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনার কোনো ক্ষতি করব না। আপনি যে প্রজেক্টের জন্য এখানে এসেছেন, সেই প্রজেক্টে সবার প্রথম আমি এসেছিলাম এখানে। আপনাকে যেভাবে কোম্পানি টাকা পাঠিয়েছে, কোম্পানি আমাকেও সেভাবে টাকা পাঠিয়েছিল। কিন্তু সেদিন রাতে এই দুটো চোর এসেছিল চুরি করতে। আমি জানতেও পারিনি টাকা চুরি হয়ে যায়। কোম্পানি যখন জানতে পারে আমার চাকরি তো যায়, তার সাথে আমার জেল হয়ে যায়। লজ্জায় ঘেন্নায় আমি আত্মহত্যা করি। আমার কোম্পানির ওপর খুব রাগ ছিল, তাই আমি ঠিক করেছিলাম এই প্রজেক্টের যারাই এখানে আসবে কাউকে আমি বাঁচতে দেবো না। তাই তারপর থেকে এই প্রজেক্টে যারা যারা এসেছে আমি কাউকে ছেড়ে দিইনি, প্রত্যেককে মেরে ফেলেছি। আমি ইন্টারভিউর দিন এরকম একটা কথা শুনেছিলাম বটে, কিন্তু আপনি তাহলে আমাকে ছেড়ে দিলেন কেন? যেদিন আপনি প্রথম এখানে এসেছিলেন সেদিনই আপনাকে আমি মারতে গিয়েছিলাম, কিন্তু আপনার সমস্ত কথা শুনে আমার মনে হলো আমার রাগের থেকে আপনার এই চাকরি প্রয়োজনীয়তা অনেক বেশি। তাই আপনার আর কোনো ক্ষতি করব না ঠিক করেছিলাম। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যদি এই জায়গায় অন্য কেউ আসে আমি কিন্তু তাকে বাঁচতে দেবো না। এই প্রজেক্টে এখানে আপনি শুধু থাকবেন, আর যেন কেউ কোনো দিনও না আসে। এই কথা বলেই সেই আগন্তুক অপরিচিত ব্যক্তিটি হাওয়ায় যেন মিলিয়ে গেলেন। এই সমস্ত ঘটনা দেখে আমি মনে মনে ভাবতে লাগলাম, অশরীরী আত্মা সম্পর্কে এতদিন অনেক কথা শুনেছি। তারা বন্ধু হয় না মানুষের শত্রু হয় তা আমি জানি না, তবে এইটুকু বুঝলাম আজকে একটা অশরীরী আত্মাই আমার বন্ধু হয়ে আমার জীবন বদলে দিয়ে গেল।